প্রিয় ভাই ব্রাদার কেমন আছেন? আজকে আপনাদের জন্য মাইক্রোসফটের ম্যাকবুক নিয়ে আসছি। এই দেখেন। লোগো দেখে অনেকে বলতে পারেন যে ভাই এটা তো ম্যাকবুক না। ম্যাকবুক কেন বলতেছি? মাইক্রোসফট কিন্তু তারা নিজেরা উইন্ডোজ বানায় এবং তাদের নিজেদের বানানো এই ল্যাপটপ, যে কারণে এটাকে মাইক্রোসফটের ম্যাকবুক বললাম। বিকজ অ্যাপেল কিন্তু নিজেদের হার্ডওয়্যার নিজেদের সফটওয়্যার দিয়ে তারা ল্যাপটপ বানায়, ম্যাকবুক সিরিজ বলে থাকি। এবং যারা মূলত উইন্ডোজ অপারেটিং সিস্টেম পছন্দ করেন, ম্যাক ওএস পছন্দ না, তাদের জন্য ল্যাপটপ যদি একটা আদর্শ চয়েস হতে হয় তাহলে ডেফিনেটলি এই মাইক্রোসফটের ল্যাপটপ হওয়ার কথা। বিকজ যারা সফটওয়্যার বানাচ্ছে তাদেরই হার্ডওয়্যার। সো ডেফিনেটলি এখানে স্পেশাল কিছু থাকার কথা। সো স্পেশাল কি আছে এবং এই জিনিসগুলো কাদের জন্য কেনা উচিত হবে এবং কাদের জন্য উচিত হবে না, বিস্তারিত জানতে পারবেন। আজকে স্পেশাল যে ইউনিটটা নিয়ে কথা বলতেছি এটা হলো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 3। তো এইটা মূলত এখন আপনারা প্রি-ওন্ড অ্যারাউন্ড পেয়ে যাবেন 43-44 হাজার টাকায় অ্যাপেল টেক গিয়ারে। শুধুমাত্র এই ল্যাপটপ কেনার জন্যই যে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে তা কিন্তু নয়। যে কোনো ল্যাপটপ কিনতে চান, আবার আপনার যদি পুরাতন ল্যাপটপ থাকে আপনি যদি সেল করে দিতে চান, আবার ল্যাপটপের অ্যাক্সেসরিজ কোনো কিছু আপগ্রেড করতে চাইলে ডেস্কটপেরও অ্যাক্সেসরিজ কিন্তু তাদের কাছ থেকে পেয়ে যাবেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে। বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ঢাকার বাইরে থাকলে আপনারা কিন্তু কুরিয়ার করে তাদের কাছ থেকে নিশ্চিন্তে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। এবার সারফেস ল্যাপটপ 3 তে ফিরে আসি। ফার্স্ট অফ অল এইটা কিন্তু 2019 সালে রিলিজ হয়েছিল এবং এখনো 2025 সালে এসে এইটার ডিজাইনটা একদম সত্যি মডার্ন, ভেরি স্লিম একটা ল্যাপটপ। টোটালি এটা কিন্তু অ্যালুমিনিয়াম বিল্ডের এবং জাস্ট ডিজাইনটা দেখেন, সত্যি একটা প্রিমিয়াম ল্যাপটপ যেমন হওয়ার কথা সেরকম ডিজাইন ডেফিনেটলি এখানে আছে। এবং আমার মনে হয় যে মোস্ট অফ দ্য মানুষ যারা আসলে সারফেস ল্যাপটপ কিনতে চায় তার প্রধান আরেকটা কারণ হচ্ছে এদের ডিজাইনটা এবং জাস্ট লোগোটা দেখেন, দেখলেই শান্তি লাগে। আমারও নিজেরও ক্রাশ যে আমি একটা সারফেস ল্যাপটপ কিনবো। তবে এই যে ল্যাপটপটা, এইটার মানে আমি ব্যবহার করতে যে জিনিসটা আমার খারাপ লাগছে সেটা হলো এইটার হিঞ্জটা। আমি একটু দেখাই, এইটা উঠতে চায় না। নরমালি যেসব প্রিমিয়াম ল্যাপটপ আছে সেগুলোর হিঞ্জগুলো অনেক স্মুথ হয়ে থাকে, এই ল্যাপটপটার হিঞ্জটা আমার কাছে ভালো লাগে না। তো এটা দুইটা কারণ হতে পারে, একটা হলো এই হিঞ্জেরই প্রবলেম, অর্থাৎ এই ইউনিটটার প্রবলেম হতে পারে, আর একটা হচ্ছে যে এই ল্যাপটপগুলো এরকম। তো আপনারা যদি কেউ এটা ব্যবহার করেন তাহলে ডেফিনেটলি জানাবেন, বিকজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এটাই আমার আসলে সারফেস ল্যাপটপ ইউজ করা ছিল। তবে এটা আরেকটা কারণ আছে, এটার একটু ওই উপরে ফ্রন্ট হেভি আছে, বিকজ এখানে টাচ স্ক্রিন। সো একদম আপনি এভাবে যদি দেখেন তাহলে দেখতে পারবেন নিচের থেকে উপরে বেশি কেমন জানি ভারী এবং একটু বেশি পুরু মনে হয়। তবে এই ল্যাপটপটা ব্যবহার করতে গেলে যেখানে আপনার আসলে কম্প্রোমাইজ মনে হবে, বা এখন 2025 সালে মডার্ন ল্যাপটপগুলো যেরকম হয়ে থাকে সেই জিনিসটা পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে। এখন দেখবেন যে প্রিমিয়াম ল্যাপটপগুলোতে টাইপ সি পোর্ট বা থান্ডারবোল্ট দিয়ে রাখছে, আর কোনো পোর্ট দেয়নি। সো এখানেও কিন্তু আসলে সেম প্রবলেমটা রয়েছে। ল্যাপটপটার ডান পাশে জাস্ট একটা ইউএসবি পোর্ট আছে, একটা টাইপ সি পোর্ট আছে এবং একটা হেডফোন জ্যাক, এবং একদম বাম পাশে কিন্তু একটা মাইক্রোসফটের ডক আছে। সো এটা দিয়ে বিভিন্ন ডঙ্গল কিন্তু কানেক্ট করা যায়। তো এটা আসলে খুব বেশি তেমন আমি আসলে দেখি না ইউজার্স ক্ষেত্রে, অনেকে ইউজ করতে পারে। বাট মোস্টলি যে জিনিসটা হচ্ছে কি, এইটা ব্যবহার করতে গেলে যদি আপনি ডিসপ্লে আউটপুট করতে চান বা আপনি অনেক বেশি আসলে পেরিফেরাল ইউজ করতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে ডঙ্গল কিনতে হচ্ছে, বিকজ এখানে ল্যাক অফ পোর্ট আছে। পিছন সাইডে দেখেন এখানেও একদম ফ্ল্যাট রয়েছে। এটার বাতাসগুলো বের হওয়ার জন্য কিন্তু হিঞ্জের ওখান থেকে আসলে ফ্যানের বাতাস বের হয়। তবে পোর্টস অ্যান্ড বাটন আউটসাইডে রেখে যদি এটা আমি আনফোল্ড করি, ওপেন করলে এখানে যে পাওয়ার বাটনটা দেখতে পাচ্ছেন কিবোর্ডের সাথে, আর এই যে কিবোর্ডটা আছে এটা ব্যাকলাইটও আছে, তো সেটা একটা ভালো ব্যাপার। তবে এইটার কিবোর্ডের মেকানিজম আমার আসলে ভালো লাগে না। কিবোর্ড গুলো আসলে ক্লিক করে এরকম স্যাটিসফাইং লাগে না, কেমন জানি ডেবে ডেবে যায় মনে হচ্ছে আমার কাছে। তো এই জিনিসটা আসলে আমার পার্সোনালি ভালো লাগে নাই। কেউ ল্যাপটপ 3 ব্যবহার করলে একটু জানাবেন যে এই জিনিসটা আসলে আপনাদের কাছে কেমন লাগে। আর এটার উপরের পাশ, কিবোর্ডের পাশে কিন্তু এখানে ফ্যাব্রিক্স দিয়ে আসলে একটা প্লেটেড করা। এটা বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম লাগতে পারে, কারোর কাছে অনেক ভালো লাগতে পারে, কারোর কাছে ভালো নাও লাগতে পারে। তবে এইটার একটা জিনিস হচ্ছে যে লম্বা সময় ধরে ব্যবহার করলে এখানে কিন্তু প্রচুর ময়লা দাঁড়িয়ে যাবে। সো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বা এরপরে প্রোটেক্টর লাগিয়ে আসলে ব্যবহার করতে হবে। আর এখানে যে টাচপ্যাডটা দেখতে পাচ্ছেন বা ট্র্যাকপ্যাড, এটা কিন্তু খুবই বড় আছে। এটা একটা ভালো ব্যাপার, সব ধরনের জেস্টার সাপোর্ট করে এবং খুবই অ্যাকুরেট, খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স আপনি ট্র্যাকপ্যাড থেকে পেয়ে যাবেন ফর শিওর। আর ডিসপ্লেতে যদি আসি, এখানে কিন্তু 13.5 ইঞ্চির একটা ডিসপ্লে রয়েছে। তো এই ডিসপ্লেটার রেশিও কিন্তু 3:4। সো নর্মালি ডিসপ্লে ল্যাপটপে যেমন হয়ে থাকে, মুভি টুভি দেখতে গেলে ফুল স্ক্রিন থাকে, এইটা কিন্তু সেরকম না। মুভি দেখতে গেলে উপরে নিচে একটু বেজেল কালো থাকে। তবে আমি দেখলাম যে অ্যাপ ইউজ করতে গেলে লাইক প্রোডাক্টিভিটির জন্য খুব ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়, দেখে বা স্ক্রোল করে মজা পাওয়া যায়। সো এইটা একটা প্রোডাক্টিভ বা বিজনেস ল্যাপটপ, তো যে কারণে তাদের জন্য বিভিন্ন অ্যাপস ওপেন করতে গেলে বা ডক বা স্প্রেডশিট গুলো দেখতে গেলে এটাতে ভালো লাগবে ফর শিওর। এবং
এই ডিসপ্লেটাতে আরেকটা জিনিস আমার খারাপ লাগছে, সেটা হলো এটা খুবই রিফ্লেক্টিভ। এটা সামনে থাকলে আপনি যদি একটু সামনে লাইট টাইট থাকে তাহলে রিফ্লেকশন দেখা যায়, ডিসপ্লে দেখতে প্যারা হয়ে যায়। তবে ডিসপ্লে ব্রাইটনেস কিন্তু ভালো আছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা রিফ্লেকশনের কারণে ওইটা ঢেকে যায়। এবং উপরে কিন্তু এখানে যে ওয়েবক্যামটা রয়েছে সেটা মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো ভালো আছে। আর এটাতে কিন্তু উইন্ডোজ হ্যালো সাপোর্ট করে, সো ফেস রিকগনাইজেশনের মাধ্যমে এটা কিন্তু আনলক করে। এই ল্যাপটপটাকে পাওয়ার করতেছে কিন্তু Core i5 10 জেনারেশনের একটা প্রসেসর, যার এক্সাক্ট মডেল হলো 1035G7 এর প্রসেসর, যেটা 4 কোর 8 থ্রেডের একটা প্রসেসর এবং এর বেস স্পিড হলো 1.20 GHz এবং এর সাথে কিন্তু 8GB র্যাম পেয়ার করতেছে। র্যাম কিন্তু এটাতে আপগ্রেড করা যায় না, একদম মাদারবোর্ডের সাথে সর্ট আউট করা রয়েছে। আর 256GB স্টোরেজ, সেটা কিন্তু চাইলে আপগ্রেড করা যায়। তবে একটা জিনিস হচ্ছে যে এটাতে মাত্র 8GB র্যাম থাকার কারণে যখন আপনি মাল্টিটাস্কিং করবেন তখন দেখবেন যে খানিকটা এটা একটু স্লো হয়ে যায়। সো এখনকার সময় এসে না 8GB র্যামটা মোটামুটি একটু কমই হয়ে যায়। সো যারা মোটামুটি লাইট টাস্ক করতে চান, খুব বেশি মাল্টিটাস্কিং করেন না, তাদের জন্য এটা ঠিক আছে। এবং যদি ল্যাপটপটার অ্যাকচুয়াল পারফরমেন্সে আমি আসি, যেমনটা বললাম, খুব বেশি মাল্টিটাস্কিং করলে লাইক এটাতে যদি আপনি ব্যাকগ্রাউন্ডে প্রিমিয়ার প্রো রেখে দেন এবং একটা মুভি চালান তাহলে মুভিটা একটু বেঁধে যাবে, এরকম অবস্থা। এটা নরমালি আসলে কাজকর্ম করতে গেলে যথেষ্ট অপটিমাইজ আমার কাছে যেটা লেগেছে। যেটা আমি বলছিলাম যে মাইক্রোসফটের ল্যাপটপ ব্যবহার করার একটা ভালো দিক হলো এটার বেটার অপটিমাইজেশন পাওয়া যাবে, বিকজ মাইক্রোসফট তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম এখানে ব্যবহার করতেছে, নিজস্ব ল্যাপটপ বা হার্ডওয়্যার, যে কারণে এটা নরমালি ব্যবহার করতে গেলে লাইক মোস্ট অফ দ্য ইউজারের কাছে এটা খুবই ভালো হবে। আপনি যদি এটা দিয়ে গ্রাফিক্সের কাজকর্মগুলো করে ফেলতে চান তাও করে ফেলতে পারবেন। এটাতে আবার ডিসপ্লেতে কিন্তু টাচও সাপোর্ট করে, তবে টাচ স্ক্রিন সাপোর্ট করলেও এই ডিসপ্লেটা কিন্তু একদম টোটালি কিন্তু আনফোল্ড হয় না, ভাঁজ করা যায় না, যে কারণে আসলে খুব বেশি ইউজাবিলিটি নাই। একদম সার্টেন কিছু সিনারিওতে এটা টাচ স্ক্রিন আসলে আপনার কাছে হয়তো হেল্পফুল মনে হতে পারে। এবং যারা আসলে একটু লাইট ভিডিও এডিটিং করতে চান তারাও কিন্তু এটা দিয়ে করে ফেলতে পারবেন। আমি দেখলাম যে আইরিশ যে গ্রাফিক্সটা আছে অনবোর্ড সেটা যথেষ্ট পাওয়ারফুল আছে। আমি ফুল এইচডি টাইমলাইন অনেক বেশি কালার গ্রেডিং করে ইফেক্ট দিয়ে এটা দিয়ে প্লে করছি, খুব ভালো স্মুথলি প্লে করে। আর অনেক সময় দেখা যাচ্ছে যে যদি আপনি মোশন ব্লার বা ক্যামেরা ব্লার অ্যাড করেন তাহলে এটাতে 1/2 দিলে মোটামুটি ভালোভাবে প্লে হয়। তবে একদম ডেডিকেটেড গ্রাফিক্স না থাকার কারণে এটা রেন্ডার দিতে গেলে ভাই জীবন শেষ হয়ে যাবে, বিকজ আমি 9 মিনিট 30 সেকেন্ডের একটা ভিডিও এটা দিয়ে রেন্ডার করেছি এবং আমার কিন্তু 45 মিনিটস লাগছে। সো ভিডিও এডিট করে ফেলতে পারবেন, বাট যদি রেন্ডার দিতে চান তাহলে আপনাকে কিন্তু ওই রেন্ডার দিয়ে ঘুমায় থাকতে হবে, ঘুম থেকে উঠে ভিডিও আউটপুট পাইতে হবে। আপনি যদি খুব হাই এন্ড এডিটিং না করতে চান এবং নরমালি গ্রাফিক্সের কাজকর্মগুলো করতে চান, আপনার বিজনেস আছে, অফিস সামলাইতে হয়, বিভিন্ন ডকুমেন্ট এটা সেটা এখানে কাজ করতে হয় এবং আপনি গ্রাফিক্সের কাজকর্মগুলো করেন লাইট, তাহলে পোস্টার ডিজাইন করতে চান তাহলে এটা কিন্তু ভালোভাবে কাজ করে ফেলতে পারবেন। এবং এই ল্যাপটপটাতে কিন্তু খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ আমাকে দিয়েছে। আমি এক্স্যাক্টলি এটাতে 3.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। সো এটা আমার কাছে মনে হলো যে ল্যাপটপ হিসেবে বয়স অনুযায়ী এখন ভালো ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করতেছে, সেটা খুবই একটা ভালো ব্যাপার। আর এই ল্যাপটপটার আর একটা ভালো দিক আমার লাগছে, সেটা হলো এটার সাউন্ড কোয়ালিটি। এটা টোটাল কিবোর্ড থেকে সাউন্ডটা বের হয়, আর মুভি দেখতে গেলে মুভির ডিসপ্লে কালার ভালো থাকার কারণে মুভি দেখতেও ভালো লাগে এবং সাউন্ড কোয়ালিটিটাও খুবই একদম পুরো বক্সের মতো সাউন্ড হয়। সো এটা মিডিয়া এনজয় করতে গেলেও একটা এক্সিলেন্ট চয়েস হবে। তবে যে খারাপ দিকগুলো আমি বললাম সেটা হচ্ছে যে এটার হিঞ্জটা অতটা পারফেক্ট না, লাইক মাইক্রোসফটের কাছ থেকে আমরা যেমন এক্সপেক্ট করি বিল্ড কোয়ালিটি, সেই জায়গায় এটা আসলে ভালোভাবে কাজ করতে পারেনি। আর ফেব্রিক্স থাকার কারণে ময়লা দাঁড়িয়ে যায়, সেটা একটা ব্যাপার। আর কিবোর্ডটা আমার কাছে ভালো লাগে নাই, বা এমন হতে পারে যে এই ইউনিটটাই প্রবলেম। আদার দ্যান দ্যাট এইটা কিন্তু খুবই সলিড একটা জিনিস। তবে প্রাইস হিসেবে এটা জাস্টিফাই করা যাচ্ছে না, কারণ আমি দেখলাম যে এছাড়াও কিন্তু আরো ডেলের ভালো ল্যাপটপ আছে, সেগুলোও কিন্তু ভালো। তবে একটা জিনিস হচ্ছে যে আপনি যদি মাইক্রোসফটের প্রোডাক্ট নিতে চান, লাইক এটা একটা পিস অফ মাইন্ড আছে যে যারা আসলে হার্ডওয়্যারটা বানাচ্ছে তাদের যদি সফটওয়্যার থাকে তাহলে একটা ভালো অপটিমাইজেশন কিন্তু পাওয়া যায়। সেই দিক থেকে যদি আপনি এটা কনসিডার করেন তাহলে ডেফিনেটলি ইটস এ স্টাইলিশ জ্যাম প্যাকড একটা ল্যাপটপ, ডেফিনেটলি কিনতে পারেন। আর যদি আপনি ভ্যালু ফর মানি আর পারফরমেন্সের দিকে গুরুত্ব দেন তাহলে কিন্তু ডেলের ল্যাপটপ আছে, এইচপির অনেক ল্যাপটপ আছে, সব আমি এখনো রিভিউ করে পারিনি, সেগুলো দ্রুত আসবে। তবে এখন যদি কিনতে চান তাহলে ডেফিনেটলি অ্যাপেল টেক গিয়ারে কন্ট্যাক্ট করতে পারেন, তাদের কাছে কিন্তু সব ধরনের ল্যাপটপের স্টক অ্যাভেলেবেল আছে। ডেফিনেটলি চেক দেম আউট। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।